আজ সারাদিন ফেসবুকে একটি রিল বা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা একজন বয়স্ক মানুষকে মারতে উদ্ধত হচ্ছেন, খুব মারমুখী আচরণ করছেন। ডাকসুর এই এখতিয়ার আছে কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সাংবাদিক ফজলুল কবিরের সঙ্গে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ডাকসু উচ্ছেদ অভিযান চালাচ্ছে, এর এখতিয়ার কি ডাকসুর আছে? সত্যিকার অর্থে ডাকসুর গঠনতন্ত্র যদি আমরা দেখি, ডাকসুর গঠনতন্ত্রে এই ধরনের কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ধরনের অভিযান চালানোর একমাত্র এখতিয়ার হচ্ছে প্রক্টরিয়াল বডির। প্রক্টরিয়াল বডি নানাভাবে নানা ধরনের বিশ্ববিদ্যালয় অঙ্গনে কি থাকবে থাকবে না, একটা তো ডিজাইন থাকে, একটা নকশা থাকে, সেই নকশা অনুযায়ী তার বাইরে যদি কিছু থাকে সে ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য একটা পদক্ষেপ নিতে পারে। এবার যেটা ঘটেছে আপনার এ নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা যারা, তাদের বিভিন্ন জনের আমরা কমেন্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তাদের নানা ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য আসছে। সেখানে আমরা যেটা দেখলাম যে ডাকসুর বর্তমান যেই নেতৃবৃন্দ সদ্য নির্বাচিত যারা, তারা যেটা বলছে যে প্রক্টরিয়াল বডি তাদেরকে সঙ্গে নিয়ে এই অভিযানটি চালাচ্ছে, এটার সাথে পুলিশ প্রশাসন আছে এবং সিটি কর্পোরেশনেরও সংযোগ আছে। তো প্রশ্নটা হচ্ছে আসলে এই উচ্ছেদ অভিযানের যেই প্রসঙ্গ, উচ্ছেদ অভিযান তো আসলে অনেক সময় আমরা চালাই নানা জায়গায়, বিশ্ববিদ্যালয়েও চলছে এখন, বিশ্ববিদ্যালয়টা খুবই আলোচনা হচ্ছে, কারণ এটা যেই কারণে আলোচনা সেটা হচ্ছে উচ্ছেদ অভিযান আসলে তার সীমা লঙ্ঘন করছে কিনা। আপনি যেটা বললেন যে এই রিলের কারণে আমরা আসলে আজকে আলোচনায় বসেছি, সেখানে একজন বয়স্ক মানুষ, তাকে মারতে উদ্ধত, এবং সেখানে প্রক্টরিয়াল টিমের একটা জ্যাকেট পরা, হ্যাঁ, লেখা আছে ঢাবি প্রক্টরিয়াল টিম, এরকম একজন সদস্য উপস্থিত, এবং সর্বমিত্র চাকমা ডাকসুর একজন নির্বাচিত, এবং ওই প্রক্টরিয়াল বডির মেম্বারের কাছ থেকে সর্বমিত্র লাঠি নিয়ে তাকে এই বয়স্ক লোকটিকে মারতে উদ্যত হচ্ছেন, এবং উল্টা পাশে যারা আছেন তাদেরকে বলছেন যে আচ্ছা একে কি করা উচিত, এই বক্তব্যটা মানে কথাটাও শোনা গেছে। তো সেই কারণেই আসলে আলোচনায় আসছে। এখন উচ্ছেদ অভিযান আমরা বিভিন্ন সময় হকার উচ্ছেদও দেখি, এটা বিভিন্ন সময় আলোচনায়ও আসে যে হকারদেরকে এইভাবে যে উচ্ছেদ করা হচ্ছে, এর সলিউশন কি? উচ্ছেদ তো কোনো সলিউশন না। উচ্ছেদ হচ্ছে যে এরা ছিন্নমূল, ওই মানুষটি ওখানে, এটা ছিল হচ্ছে ঢাকা মেডিকেলের আশপাশের একটা অংশ, সেখানে একটা মানুষ হচ্ছে সেখানে থাকেন, এবং আমরা ওই কনভারসেশন থেকে, ভিডিওতে যে কনভারসেশন আছে সেখান থেকে আমরা জানতে পারলাম যে তাকে আগের দিনও তিনি কথা দিয়েছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি কথা দিয়েছিলেন তিনি আর আসবেন না। তো তার কাছ থেকে এই ভাষ্যটি যে সে আবার ঘুরে আসতে পারে, এই কারণে তাকে একটু প্রহার করা যেতে পারে, এরকম একটা বিষয় এলো। তো এই প্রথম কথা হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর এই ধরনের কোনো এখতিয়ারই নেই। এই যে মানে উনি ভদ্রলোক, যে বয়স্ক ভদ্রলোক আবার এলেন এবং তাকে মারতে যে উদ্যত হলো প্রক্টরিয়াল বডি টিম এবং ডাকসু সদস্য, মানে তার মানে কি ঢাবি প্রশাসন এবং ডাকসু নেতারা যে কাউকে পেটাতে পারে? প্রথম বিষয়ে ঢাবি প্রশাসন এবং ডাকসুর নেতৃবৃন্দ বা ডাকসুর নির্বাচিত যারা আছেন কাউকে পেটাতে পারেন কিনা, তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে আইনি দৃষ্টিতে আসলে কেউ কাউকে পেটাতে পারে কিনা। এটা কোনো প্রশাসন, এমনকি পুলিশের ক্ষেত্রেও আমরা জানি আদালতের একটা নির্দেশনা আছে যে রিমান্ড বা জিজ্ঞাসাবাদ, আমরা রিমান্ড শব্দটা ব্যবহার করি হচ্ছে যে রিমান্ডে মনে হয় অনেক কিছু ঘটে, কারণ এই রিমান্ড শব্দটা কোটান কোটা আমরা ব্যবহার করি, কিন্তু জিজ্ঞাসাবাদের প্রশ্নে যে এইখানে আসলে পীড়ন করা যাবে না কোনো ধরনেরই, শারীরিকভাবে আক্রমণ করে যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তিনি কোনো একটা ক্রাইমের সাথে যুক্ত, কেউ না কেউ অভিযোগ করেছেন, তারপরেই তো পুলিশ কাস্টডিতে যায়, তারপরেই তো আসলে হচ্ছে সেই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গটি আসে, সেখানেও করা যাবে না। আমি এখানে একটু আপনাকে থামিয়ে বলতে, মানে ওটা তো রিমান্ডের প্রশ্নে একটা ইস্যু। যে কোনো একটা সাধারণ মানুষ, আমি আপনাকে তো আক্রমণ করতে পারি না, আমি যদি করি সেই পয়েন্টে বলছিলাম যে আমি যখন হচ্ছে একজন সম্ভাব্য অপরাধী বা তার বিষয়ে অনেকগুলো এভিডেন্স আছে, হয়তো সেই এভিডেন্সকে আমি আরো জিজ্ঞাসাবাদ করে এক্সপ্লোর করতে চাই, পুলিশ প্রশাসনের কাস্টডিতে আমি আছি, সেইখানেও আমি হচ্ছে প্রহার করতে পারি না, আইন সেটাই বলছে। তাহলে আমার যে আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত অংশ যখন পারে না বা করলে তাকে আইনি ব্যবস্থার মধ্যে যেতে হয় বা যাওয়ার বিধান আছে, সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে হচ্ছে, একজন নাগরিক আরেকজন নাগরিককে পেটাতে পারবে কিনা, এই প্রশ্নটাই তো অবান্তর, এটা তো ফৌজদারি অপরাধ সরাসরি।
তো এই যে শারীরিকভাবে আক্রমণ করা, তো শারীরিক আক্রমণের প্রসঙ্গ তো কোনোভাবেই আসতে পারে না। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, এটাই হচ্ছে আমাদের জন্য প্রচণ্ড হতাশাজনক একটা ব্যাপার ভাই। এবং সেটা আসছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের, এবং সেইখানে ইনভলভ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরও স্পষ্ট করে বলতে গেলে সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিত্ব করার জন্য যারা আসছেন, সেই ডাকসুর নির্বাচিত একজন সদস্য, সেই মানুষ হচ্ছে এই প্রহারের যেই পদক্ষেপটি নিয়েছেন, সেই পদক্ষেপের কারণে হচ্ছে আমরা এই আলোচনায় বসেছি। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক পার্ট। যেই শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টোটাল এই ভূমির কথা যদি আমরা বিবেচনা করি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকখানি বাংলাদেশকে ডিরেক্ট করে, অনেক জায়গাতে ডিরেক্ট করে, বিভিন্ন ইতিহাসে বিভিন্ন। তো সেই ভূমিকা, সেই পরিস্থিতি, সেই জায়গা থেকে হয়তো অনেকখানি সরে এসেছে, কিন্তু এতটাই কি সরে এসেছে যে সে হচ্ছে আরেকজন নাগরিককে আক্রমণ উদ্যত হয়ে উঠেছে? এই ঘটনাটা তো গত কয়েকদিন ধরেই ঘটছে, মানে এর আগেও আমরা দেখেছি এরকম একটা উদ্যোগের কথা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন যে তারা নাকি শিক্ষার পরিবেশটা নিশ্চিত করতে চাচ্ছে। তো এই শিক্ষার পরিবেশের প্রশ্নটি যখন আসছে, তখনই আমরা দেখছি টিএসসি থেকে 4 দোকানদার উচ্ছেদ হচ্ছেন, এবং ভবঘুরে বলে কিছু মানুষকে টার্গেট করা হচ্ছে, মাদকাসক্ত বলে টার্গেট করা হচ্ছে, একজন বৃদ্ধ মানুষকে টার্গেট করা হলো। তাহলে শিক্ষার পরিবেশের প্রশ্ন যখন আসছে, তাহলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কি করতে পারে? আমরা এ নিয়ে হচ্ছে যে শিক্ষা পরিবেশের প্রসঙ্গটা যখন আসছে, তখন কতগুলো বিষয় একটু বলতে চাই। সেটা হলো যে চা দোকানদারদের প্রসঙ্গ আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা অঙ্গন বা বাংলাদেশের যে পুরনো 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টি যে বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয় যতটা শিক্ষক শিক্ষার্থীদের, তার সাথে হচ্ছে ততটাই হচ্ছে এর সাথে যে যুক্ত যে পরিসর, এখানে যারা আসেন। আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলতে চাই যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা দেখেছি যে রিক্সাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিসরে চলাচল করে, তারা এই বিশ্ববিদ্যালয়েই কোনো না কোনো জায়গায়, তার গ্যারেজটা হয়তো বিশ্ববিদ্যালয় না, হয়তো হাজারীবাগে, হয়তো মাদারটেকে, হয়তো ধানমন্ডি বা এই ধরনের বিভিন্ন জায়গায় রিক্সা গ্যারেজগুলো থাকে। সেখান থেকে হয়তো রিক্সার একটা সে যাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ে এলো, আসার পর সারাদিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সে হচ্ছে রিক্সা চালায়। আমরা ওই সময় বিভিন্ন জনকে জিজ্ঞেস করি যে তারা এতটাই পরিচিত ছিল শিক্ষার্থীদের সাথে, কখনো ডিবেট করতে হয় নাই যে ভাড়াটা আসলে কত হবে। এখন পরিস্থিতি পাল্টেছে, সেটা সত্য। এখন সেই পরিস্থিতি পাল্টেছে আসলে কোন কোন কারণে? মেট্রো রেল একটা ইস্যু, মেট্রো রেলের একটা ল্যান্ডিং আপনি হচ্ছে টিএসসিতে নামিয়ে দিয়েছেন, সেখানে অজস্র মানুষ সেখানে হচ্ছে নামছে, সেখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এটা একটা ইস্যু। আপনি সেই জায়গাটাকে অ্যালাউ করলেন। এবং মজার বিষয় হচ্ছে মেট্রো যখন যাচ্ছে এখান দিয়ে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে একটা ক্ষুদ্র অংশ তারা কিন্তু আন্দোলন করেছিল যে মেট্রো যেন এদিক দিয়ে না যায়, 1 নম্বর। তারপরে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, মেট্রো এদিক দিয়ে যেতে দেওয়া হবে, শর্ত হচ্ছে টিএসসিতে একটা ল্যান্ডিং দিতে হবে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই টিএসসির স্টেশনটা থাকার কথা না, টিএসসির স্টেশনটা চেয়ে নেওয়া। তাহলে আমি চেয়ে একটা গ্যাদারিং নিলাম, এখন আমি বলছি যে আমি এই জনগণের সমাবেশ এটা আমি নিতে পারছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে কালচারাল এবং জ্ঞান সৃজন তো বিশ্ববিদ্যালয়ের কাজ। সাংস্কৃতিকভাবেও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় হচ্ছে নেতৃস্থানীয় একটা জায়গায় ছিল। আমরা জানি জাতীয় কবিতা উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হয়। আমরা জানি যে হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যেই যতগুলো সেটা শহীদ মিনার কেন্দ্রিক। শহীদ মিনার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেরিফেরির মধ্যে পড়ে। জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা কেন্দ্রীয় শহীদ মিনারকে আপনি হচ্ছে মানুষের প্রবেশ কি বন্ধ করে দিবেন? আপনি যদি শিক্ষা পরিবেশের প্রসঙ্গ যদি আসে, তাহলে একটা সম্মিলিতভাবে সবাই মিলে বসে জিনিসটা নির্ধারণ এবং করতে হবে। আপনি কেন্দ্রীয় শহীদ মিনারের কথা বলেন, এই 21 ফেব্রুয়ারি এই আয়োজনটা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় করে, হ্যাঁ। এটা আগে ঢাকা মেডিকেলের আয়োজনে হতো, তারপর এটা আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে চলে আসে। তো সেই আলোচনা আলাদা, যে এখন এই যে অনেকগুলো বিষয় কিন্তু এটার সাথে যুক্ত আছে। আপনি একটা সময় আমি দেখেছি এই ছাত্র নেতারা
যারা এখন ডাকসুর দায়িত্বপ্রাপ্ত, যারা শিক্ষা পরিবেশের প্রসঙ্গ তুলে বলছেন যে এটাকে আসলে ভবঘুরে উচ্ছেদ করতে হবে, মাদক নির্মূল অভিযান, এটা প্রশ্ন থাকে যে মাদক নির্মূল অভিযান আসলে শিক্ষার্থীরা চালাতে পারে কিনা বা ঢাবি প্রশাসন চালাতে পারে কিনা। ঢাবি প্রশাসনেরও এখানে আসলে এখতিয়ার নেই, তাকে হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্য দিয়ে যেতে হবে। তো সেই জায়গার কোনো প্রমাণ নাই যে যাকে তাকে আমি বলছি মাদকসেবী, মাদক বিক্রেতা, এই ধরনের আমি ট্যাগ দিয়ে এটা করছি। আপনার স্মরণে থাকার কথা, বেশি না, মাত্র 14 মাস 15 মাস আগেই বা এর এই টোটাল পিরিয়ডে কতবার আপনি সাউন্ডটি শুনেছেন যে এই সবাই রাজুতে আয়। এই ছাত্র নেতারাই কিন্তু বারবার ডেকেছে সবাইকে রাজুতে আসার জন্য। এই ছাত্র নেতারাই বারবার বলেছে যে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে আসুন, আমরা প্রতিবাদ করি। আপনার প্রয়োজন পড়লো, আপনি তাকে ডেকে নিলেন। আপনি ডেকে নেওয়ার পর যখন আপনার কাজটি ফুরোলো, কাজের বেলায় কাজই, কাজ ফুরোলে পাজি, সেই বিষয়টা তো দেখছি আমরা যে কাজ আমার ফুরিয়ে গেছে, এখন হচ্ছে তুমি মাদকসেবী, এখন তুমি ভবঘুরে, এখন আমি তোমাকে চাই। এবং এখন রাস্তায় ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো গাড়ি ঢুকতে গেলে মাঝে মাঝেই চেক করা হয়, বহিরাগত বলা হচ্ছে। আপনি কথা প্রসঙ্গে একটা বলেছিলেন যে মানে ভবঘুরের একটা বিষয়। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবঘুরেরা কি বেশি আসে? যদি আসে, কেন আসে? এটা ভবঘুরে কারা? ভবঘুরে কারা, এটা একভাবে আমি একটু এই জায়গাটাতে একটা উদাহরণ আমি দিতে চাই। এটা একেবারেই ব্যক্তিগত উদাহরণ। এরকম উদাহরণ আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সময় তারা এটা ফেস করেছেন, নানা সময় এটা নিয়ে কথা হয়েছে। সেটা কীরকম? টিএসসিতে বসে আছি, একজন ব্যক্তি আসলেন, একা বসে আছে, একজন ব্যক্তি এলেন, এসে অনেকক্ষণ আশপাশে বুঝলাম যে তিনি কিছু একটা বলতে চান কিন্তু বাধাটা পার হতে পারছেন না যে কিভাবে বলবেন। তো ডাকলাম যে কিছু বলতে চান? তো তিনি কিছুক্ষণ পরে এসে এই বলতে চান জিজ্ঞেস করার পর তিনি কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন যে তিনি মায়ের সাথে রাগ করে চলে আসছেন, বয়স 20-22-এর আশপাশে। তো মায়ের সাথে রাগ করে চলে আসছেন, তো আমি কি করব? এখন উনি ফিরে যেতে চান। খুব ইন্টারেস্টিং ঘটনা, তিনি মায়ের সাথে রাগ করছেন কেন? উনি মাছ খেতে চেয়েছিলেন, মাছ ছিল না ওই দিন পাতে। বিড়ি ফ্যাক্টরিতে মা এবং ছেলে একসঙ্গে কাজ করতেন। হ্যাঁ, তো কাজ করে ফিরছেন, ফিরে দেখছেন মাছ নাই, এই রাগ করে ভাতের প্লেট রেখে উনি চলে আসছেন। আসার পর উনি নামছেন বিভিন্ন ওই যে বাসে টাসে নানাভাবে উনি গাবতলী পর্যন্ত পৌঁছেছেন, রংপুরে বাড়ি। পৌঁছানোর পর এখন উনি ফিরতে চান, নানা জনের কাছে সাহায্য চাচ্ছেন, কিন্তু সবাই বলছে আপনি ওইখানে যান, ঢাকা ভার্সিটি যান, হ্যাঁ, কিছু না কিছু হবে আপনার। উনি ঢাকা ভার্সিটি চেনেনও না, বিভিন্ন জনের কাছে পথের খোঁজ নিয়ে উনি ঢাকা ভার্সিটিতে এসেছেন। এসে ঘটনাক্রমে আমার সাথে সাক্ষাৎ। তিনি আমাকে বলছেন যে এখন উনি বাড়ি যাবেন, কাঁদছেন। তো বিষয়টা বোঝার অনেক সময় সাহায্য চায়, অনেকে দেখা যায় যে ফেকও হতে পারে। তো নানাভাবে আমার কাছে মনে হলো যে ঘটনা এরকম, অনেক ধরনের করলাম। তারপর ওইখানকার যে শিক্ষার্থীরা আশপাশে যারা পরিচিত, তাদের সাথে বিষয়টা আলাপ করে সবাই মিলে চাঁদা তুলে ওনাকে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করা হলো। ভবঘুরে কিভাবে আসে? হ্যাঁ, অনেকে আমরা জানি ঢাকায় যে শিশুদের আমরা পথের পাশে পাই, তারা কোনো না কোনো সময় হয়তো মেলা দেখতে গিয়ে বা বন্ধুর সাথে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে, সে চলে এসেছে, তার বাড়ির ঠিকানাও মনে নেই। সে একটা আশ্রয় হিসেবে কিন্তু এই প্রাঙ্গণটাকে ব্যবহার করে। আর যাই হোক, এখানে সে কেউ তাকে মারবে না, আর যাই হোক এইখানে কেউ তার উপরে পীড়ন চালাবে না। সে হয়তো কোনোদিন খাবে, কোনোদিন খাবে না, কিন্তু শিক্ষার্থীরা তাকে হচ্ছে রাগে বা আহ্লাদে নানাভাবে হচ্ছে তার একটা থাকার জায়গা, ভরসার জায়গা থেকে কিন্তু আসে। আজকে আমি তাকে ভরসা দিতে পারছি না, সক্ষমতা বেশি। এখন তার মানে এই না যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে এসে আশ্রয় দিয়ে বসে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আশ্রয় কেন্দ্র না, সেটা শিক্ষা কেন্দ্র, শিক্ষাপীঠ। তো সেই শিক্ষাপীঠের জায়গায় যদি আমরা যে তাহলে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে কী করতে পারতো বা ঢাবি প্রশাসন কী করতে পারতো? ঢাবি প্রশাসন এই ভবঘুরে এই ছিন্নমূল মানুষদের বিষয়ে রাষ্ট্র কেন ব্যবস্থা নিচ্ছে না, রাষ্ট্র কেন এই জায়গায় কিছু করছে না, সেই ভাষ্যটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আসতে পারত। এই ডাকসু নেতৃত্ব দিতে পারত, এই ঢাবির প্রক্টোরিয়াল বডি দিতে পারত। কিন্তু তারা কি করছে? তারা একটা ভাষ্য দিচ্ছে বটে, আমরা আজকে আলোচনায় বসতে বাধ্য হয়েছি তাদের আচরণের কারণেই, কিন্তু সে ভাষ্যটা আসছে তার পেটানোর কারণে। তারা কোনো চাপ তৈরির বদলে তারা পেটাচ্ছে, যে কারণে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এটা বটে, একটা কাজও বটে, ঠিক আছে,
কিন্তু সেই কাজটা আসলে শিক্ষার্থী সুলভ হলো কিনা, শিক্ষাঙ্গনের সম্মানের সাথে এটা যায় কিনা, সেই প্রশ্নটা থাকছে। একটু আগে আমি এই যে গাড়ি চেক করার কথা বললাম, বা অনেক সময় বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আনাগোনা বাড়ছে, এটাকে বন্ধ করতে হবে। ঢাকা শহর, এখন যে ঢাকা শহর, সেখান থেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা করার কোনো উপায় নেই। না, কোনো উপায় নেই। তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকার নগরবাসী, কিংবা আমি যদি আরেকটু বড় জায়গা থেকে দেখি, আপনি যে উদাহরণটা মাত্র দিলেন, একজন মানুষ যে বাড়ি ফিরতে চায়, সে হয়তো বাংলাদেশের কোনো একটি জেলা থেকে এসছেন, কোনো একটা এলাকা থেকে এসছেন, তাহলে ওই বাংলাদেশের একটা সাধারণ নাগরিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা কি মুখোমুখি দাঁড়াচ্ছে? হ্যাঁ, একরকম মুখোমুখি তো দাঁড়াচ্ছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে আলোচনাটি আমরা করলাম, সেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা পীঠ হিসেবে এসেছে। এটা একটা ভরসার জায়গা। ঢাকা কলেজের যেই কাঠামোটি ছিল, সেই কাঠামোকে নির্ভর করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্তার। ঢাকা কলেজকে সরে যেতে হয়েছে। এই তো ইতিহাস, তো এটার আরও বিস্তৃত ইতিহাস আমরা আলোচনা করতে পারি, সেটাতে যাচ্ছি না। তো সেইখানে এটা একসময় প্রান্তে ছিল। ঢাকা শহরকে যদি এখনকার বর্তমান পুরান ঢাকা বলে যেটাকে চিনি, সেটাকে যদি ধরি, তখন হিসাবে একটা প্রান্তে ছিল। এখন তো প্রান্তে নেই, এখন তো সে একেবারে কেন্দ্রীয় একটা জায়গায় আছে। তো চারপাশ দিয়ে মানুষ যাতায়াত করবে, রাস্তার মালিক আবার সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কার দেখভাল করে? নাগরিক নিজে হচ্ছে সিটি কর্পোরেশন করেছে তার দেখভালের জন্য। সিটি কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে নাগরিকেরা, যে তুমি আমার দেখভাল করবে, আমার রাস্তাটা ঠিক আছে কিনা, আমার পয় নিষ্কাশন ঠিক আছে কিনা, আমার সবকিছু ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য তো সিটি কর্পোরেশনকে সে নিযুক্ত করেছে, নাগরিক নিযুক্ত করেছে। তো সেই নাগরিকের নিযুক্ত করা সিটি কর্পোরেশনের যেই কাঠামো, সেই কাঠামোর ভিতর দিয়ে নাগরিকরা যাবে কিনা, সেটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে প্রস্তাব আসা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার প্রান্তে সরে যাক। শহর বিস্তৃত হয়েছে, তাহলে এই প্রস্তাব বিভিন্ন সময় এসেছে, হয় কেরানীগঞ্জ যাও, নাহলে সাভার যাও, হ্যাঁ, না হলে সোনারগাঁ যাও, বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব এসেছে। তো সেই প্রস্তাব আবার তুমুলভাবে উঠে আসার সম্ভাবনা আছে, যে তোমরা যেহেতু মানতেই পারছো না নাগরিকদের যাতায়াত, নাগরিকরা এই অঙ্গনকে ব্যবহার করবে, তুমি তাহলে সরে যাও, তাহলে তুমিই সরে যাও। হ্যাঁ, ক্লোজড ক্যাম্পাস যদি তোমার আকাঙ্ক্ষা হয়ে থাকে যে তোমার মধ্যে কেউ আসবে না, হ্যাঁ, তাহলে তুমি ক্লোজড ক্যাম্পাসে চলে যাও। সেক্ষেত্রে এই যে মুখোমুখি দাঁড়ানোর যে বিষয়টি চলে আসছে বারবারই, করণীয় কি হতে পারে? করণীয় তো ওই যে বললাম, যেটা যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নাগরিক পরিসরের নেতৃবৃন্দ বা নগর পরিকল্পনার সাথে যারা যুক্ত, এবং অবশ্যই সরকারের সমাজ কল্যাণ যে অংশটি আছে, আমরা জানি মিরপুরে একটা ভবঘুরে আশ্রয় কেন্দ্র আছে, যেটা আমরা বিশ্বকাপের সময়, সালটা আমার ঠিক মনে নেই, বিশ্বকাপের সময় আমাদের এখানে উদ্বোধন হবে, সেই জন্য আমরা হচ্ছে রাস্তা ক্লিন করলাম, ভিক্ষুক মুক্ত করা হলো, সকল ভিক্ষুককে নিয়ে মিরপুরের সে আশ্রয়কেন্দ্রে রাখা হলো 2 থেকে 3 দিনের জন্য। হ্যাঁ, তো সেইটা আমরা 2 থেকে 3 দিনের জন্য আমরা সারা দুনিয়াকে দেখাতে চাইলাম ঢাকা শহরে কোনো ভিক্ষুক নেই এবং পরিচ্ছন্ন একটা শহর, সেটা দেখাতে চাইলাম। তো ঠিক আছে, দেখানো হলো। তো তাহলে আমার এই ভিক্ষুক বা ভবঘুরে এই সংকট থেকে তো মুক্তি মিলল না। তাহলে ওই ভবঘুরে আশ্রয় কেন্দ্র, যে আশ্রয় কেন্দ্রটি আছে অলরেডি, সেটা হয় আপনি হচ্ছে এটার সম্প্রসারণ ঘটান। এই ভবঘুরেদের দেখি, বিশেষত শিশু যারা আছে, তাদের তো পুরো জীবনটা সামনে, তাদের জন্য আপনি কি করবেন? এটা তো একেবারে আলাদা পরিকল্পনার বিষয় আছে। সমাজ কল্যাণ দপ্তর বলি, মন্ত্রণালয় বলি, বা সিটি কর্পোরেশন বলি, ঢাবি প্রশাসন বলি, শিক্ষার্থী প্রতিনিধি হতে পারে, এরকম বিভিন্ন অংশকে একত্র করে আসলে এটা একটা ব্যবস্থা করতে হবে। আপনি এই মানুষগুলোকে হটিয়ে দিতে পারেন না। আপনি গ্রিসে নেই, সেই প্রাচীন গ্রিসে নেই যে ভবঘুরে পেলে, বা যাকে আপনি মনে করছেন যে সমাজের সাথে ঠিক খাপ খাচ্ছে না, তাকে আপনি জাহাজে তুলে মাঝসাগরে পাঠিয়ে দেবেন, এই সোসাইটি এখন আর নেই। সেটা সেই প্রাচীন যুগ, যখন মানুষের ভিতরে নানা ধরনের, আপনি সভ্যতার কথা বলেন, তো সেই সভ্যতার সভ্যতা তখন তৈরি হচ্ছে, একটু একটু করে তৈরি হচ্ছে। আর আপনি এখন সভ্য পৃথিবীতে আছেন, এর জমানায় আছেন। আপনি যদি এইটা দাবি করতে চান, তাহলে আপনাকে ওইটুক মানবিক দৃষ্টিতে আপনার তাকাতে হবে নাগরিকদের দিকে, ওইটুক দায়িত্ব আপনার নিতে হবে। না হলে আপনি রাষ্ট্র পরিচালনায় থাকতে পারেন না, না হলে আপনি কোনো প্রশাসনিক পরিচালনায় আপনি থাকতে পারেন না, না হলে আপনি দাবি করতে পারেন না যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আপনার নেতৃত্ব, আমরা যদি ডাকসুর নেতৃত্ব যদি এটা হয়, এখান থেকে যদি ভবিষ্যৎ নেতৃত্ব আসে, তাহলে বাংলাদেশের ভয় পাওয়ার অনেক কিছু আছে। সাংবাদিক ফজলুল কবির একটি আশঙ্কার কথা বললেন, ডাকসুর এখনকার নেতৃত্ব যদি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হয়, তাহলে নাগরিকদের আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে। আপনি কি সেটা মনে করেন? আপনার মতামত জানতে চাই। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত আমাদেরকে জানান। চর্চার সঙ্গে থাকুন।